স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে মামলার প্রধান আসামি হাসিবুর রশিদ সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল ২ শুনানি শেষে অভিযোগ আমলে নেয়ার আদেশ দেয়। এছাড়া মামলার ৩০ আসামির মধ্যে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে প্রসিকিউশন গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত। অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা ৪ আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, মামলার পলাতক ২৬ আসামির বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? বিস্তারিত আমাদের জানাবেন। সুমনা, কিছুক্ষণ আগে মামলার শুনানি শেষ হয়েছে এবং শুনানি শেষ হওয়ার পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রেস ব্রিফিংও শেষ করেছেন। শুনানিতে বলা হয়েছে যে ২৬ আসামিকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে গ্রেফতার দেখানো হয়েছে এবং গ্রেফতার দেখিয়ে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। উল্লেখযোগ্য ২ জন আসামির মধ্যে এখানে প্রদান করা হয়েছে হাসিবুর রশিদ, যিনি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুজ্জামান। এই ২ জনের নাম উল্লেখযোগ্যভাবে তারা উল্লেখ করেছেন এবং বলেছেন যে বিচার কাজ ভালোভাবে পরিচালনার ক্ষেত্রে তারা বাকি যে আসামি রয়েছে তাদের নাম তারা এই মুহূর্তে প্রকাশ করছেন না। এই মামলার ব্যাপারে প্রসিকিউশন আরও বলেছেন যে এটি কোনো মোবাইল কোর্ট নয় যে আমরা খুব দ্রুত এই মামলাটি শেষ করব। আমরা আমাদের যথেষ্ট সময় নিয়ে এই মামলা শেষ করতে চাই এবং পরবর্তী যে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী ১০ জুলাই সেদিন যারা কারাগারে যেই ৪ জন আসামি রয়েছেন তাদেরকে উপস্থাপন করা হবে এবং নতুন করে তাদেরকে গ্রেফতার দেখাতে বলা হয়েছে। তো সুমনা, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার আমার কাছে সর্বশেষ। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। ২০২৪-২৫ অর্থ বছরের শেষ দিন আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩,৬০,৯৬২ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান সকালে সাংবাদিকদের এমন তথ্য জানান। তিনি বলেন, গত বছরের চেয়ে এবার বেশি রাজস্ব আদায় হবে, তবে গত কয়েকদিনে ব্যবসা বাণিজ্যে কিছুটা সমস্যা হয়েছে। অতীতের মতো দক্ষতা ও নিষ্ঠার সাথে রাজস্ব আদায় কর্মকর্তা কর্মচারীরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। করোনা পরীক্ষার ব্যবস্থা নেই ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে। উপসর্গ নিয়ে রোগী ভর্তি হলেও মিলছে না সেবা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। হবিগঞ্জ ২৫০ শয্যার এই হাসপাতাল থেকে প্রায় প্রতিদিন ফিরে যাচ্ছেন করোনা উপসর্গ নিয়ে আসা রোগী। কারণ বিশাল এই হাসপাতালে পিসিআর ল্যাব এবং পরীক্ষার কিট নেই। রোগীরা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। অনেকেই ছুটছেন সিলেট ও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। করোনা প্রতিরোধে কার্যকর কি ব্যবস্থা নেবে, এখানে কোনো ধরনের যন্ত্রপাতি নাই, বিভিন্ন সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। করোনার টেস্টের জন্য যে পিসিআর যন্ত্রটা নাই, আরো আনুষঙ্গিক যে যন্ত্রপাতি লাগে ওইগুলো অনেকটা নাই এবং যেগুলো আছে এগুলো পকেজু। গত বছর হাসপাতালে একটি করোনা কর্নার করা হলেও বর্তমানে তা সাধারণ রোগীর দখলে। আমরা কিভাবে বুঝতে পারবো এখানে করোনা না অন্য কিছু? তার কারণ আমাদের সিলেট বা ঢাকা যাওয়া লাগে। এই রোগটা যে আমরা তো পরীক্ষা না হলে আমরা রোগটা বুঝতে পারি। এখানে আইলেও তারা ফিরতে গেলা ঢাকা যাও গা, সিলেট যাও গা। ইনফেকশন বলতে আমরা তার কিছু বুঝি না। করোনার মেশিনটা হইলে আমরা বুঝতাম কি করোনার ইনফেকশন না আমরা শ্বাসকষ্ট কিসের থেকে আসলো। অক্সিজেন ছাড়া সকল প্রকার সরঞ্জাম ঘাটতির কথা জানিয়ে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। সারা দেশে আবার একটু কোভিডের প্রকোপ দেখা দিয়েছে
ইতিমধ্যে আমাদের সিলেট বিভাগেও আমি পরশু পর্যন্ত যতটুকু জানি 5 জন রোগী ডায়াগনোসিস হয়েছে এবং একটা মৃত্যু আছে আমাদের। তো আমাদের হবিগঞ্জে আসলে আমাদের বর্তমান হাসপাতালে আমরা আমাদের র্যাপিড অ্যান্টিজেন কিট ওটার স্বল্পতা আছে। জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা আতঙ্কিত হবেন না। সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কোভিডের সময় মেনে চলেছি এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন। যেমন যেখানে ভিড় আছে ওই সমস্ত ভিড় এড়িয়ে চলা, বাইরে থেকে গেলে হাত ধোয়ার ব্যবস্থা করা বা মাস্ক পরিধান করা। চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তা কক্ষ। কূটনৈতিক আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি। তিনি বলেন, আলোচনায় ফিরে আসার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং বিষয়বস্তুও স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। ফতোয়ায় তাদের আল্লাহর শত্রু উল্লেখ দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে দুইজনের বিরুদ্ধেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিরাজি। ক্লাব বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার ভোর 7টায় আল হিলালের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এবারের আসরে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউট রাউন্ডে জায়গা করে নিয়েছে আল হিলাল। তারা গ্রুপ পর্বে কোনো ম্যাচেই হারেননি। বিপরীতে প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যান সিটি পূর্ণ 9 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। 2012 সালে এক প্রীতি ম্যাচে একবারই দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার সিটিকে 1-0 গোলে হারানোর সুখস্মৃতি আছে আল হিলালের। তাই নতুন কোচ সিমোনে ইনজাগির হাত ধরে চমক দেখানোই লক্ষ্য আল জাইমিদের। এর আগে রাত 1টায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে ইন্টার মিলান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।